প্রিয় সাংবাদিক ভাইরা, আজ 5ই ফেব্রুয়ারি 2026 আমি পাবনা 3 চারটন ফরিদপুরের আমাদের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের নিশ্চয় খেয়াল আছে, আজ থেকে কয়েক মাস আগে যখন আমার দল আমাকে এই আসলে নমিনেশন ডিক্লেয়ার করে তখন আপনাদেরকে ডেকেছিলাম। সেখানে আমি আমাদের নির্বাচনের পরিকল্পনা এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতার বিষয়ে কথা বলেছিলাম। অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে আমি মত বিনিময় করতে পারছি না, আমার ভিউ এক্সচেঞ্জ করতে পারছি না। তাই আমি এর মধ্যে নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা প্রার্থী হয়তো টাইট শিডিউল, আমার ক্ষেত্রে আরো বেশি। সেই ক্ষেত্রে একদম সকাল থেকে রাত অবধি অনেক রাত অবধি আমাকে কাজ করতে হচ্ছে। প্রতিদিন 2টি করে নির্বাচনের জনসভা করা হচ্ছে, ছোট বড় অনেক আরো উঠান বৈঠক সহ গণসংযোগ করতে হচ্ছে, যেটা অন্য কোনো দল অন্য কোনো প্রার্থী জনসভা করছে না। সেক্ষেত্রে আমার ব্যস্ত বেশি থাকতে হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে ডাকতে একটু দেরি করে ফেলেছি, দুঃখিত আমি। যাই হোক, নির্বাচন মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমি সারা দেশে সুষ্ঠুভাবে হোক, অবাধ হোক, বিশেষ করে এই পাবনা 3 অঞ্চলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমার দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এ পর্যন্ত নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটেনি, বড় ধরনের কোনো নির্বাচনের প্রচার কাজে বিঘ্ন হয়নি। সব মিলে আলহামদুলিল্লাহ পাবনা 3 অঞ্চলে নির্বাচন পরিবেশ ভালো আছে। যে ভালো নির্বাচনটি করার জন্যই আমরা বিএনপি নেতৃবৃন্দ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। 17 বছরে আমাদের দলের 1700 নেতাকর্মী আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, 1 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি হয়েছে। এই এত বড় আত্মত্যাগ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, জেলখানা দেওয়া হয়েছে, নির্জন কারাগারে দেওয়া হয়েছে, তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সবকিছু একটি এইবারে যে নির্বাচনের দাবিটা পূরণ করার জন্য। সুতরাং এবারের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। স্বাধীনতার পরে এর আগেও 12টি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন গুরুত্বের দিক দিয়ে এবারের নির্বাচন চেয়ে অনেক কম। সেগুলো অনেক ক্ষেত্রে রুটিন নির্বাচন হয়েছে, কোথাও বা একতরফা নির্বাচন হয়েছে, কোথাও বা নিশিরাতে নির্বাচন হয়েছে, কোথাও আবিদাবি নির্বাচন হয়েছে। কিন্তু এই যে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি এত আন্দোলন করছে, তার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পথ পাড়ি দিয়েছে। সেই নির্বাচনটা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, ও সেই নির্বাচন এই আসনে অনুষ্ঠিত হবে। সেই আসনে নির্বাচনের জন্য বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রার্থী আমি শুরু থেকেই নির্বাচন প্রচারণার শুরু থেকেই আজ পর্যন্ত নির্বাচনের সমস্ত আচরণবিধি মেনে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার জন্য, নির্বাচনের পরিবেশ ভালো রাখার জন্য সর্বাত্মক আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সেটা অব্যাহত থাকবে। আর বড় দল হিসেবে এবং দলের প্রার্থী হিসেবে আমরা চাইব অন্য কোন দলও তারা যেন আপনাদের মধ্যে আহ্বান যেন তারা যেন পরিবেশ বিঘ্ন ঘটে, নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়, এমন কোনো কাজ না করে। যাই হোক, অন্য কোনো দলের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা হয়নি। এই জন্য আমার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী অন্য দল এবং প্রার্থীদের পক্ষ থেকে আমিও তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তা আমি যেটি বলবো যে আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য
দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, সংবাদকর্মী হিসাবে আপনারাও আপনাদের ভূমিকা পালন করবেন, সেটি হচ্ছে আমার আপনাদের প্রতি আবেদন থাকলো, আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো। আর নির্বাচন নিয়ে আমরা আমাদের মধ্যে পারস্পরিক সহাবস্থান অব্যাহত আছে। আপনার সংবাদকর্মী হিসাবে, সাংবাদিক হিসাবেও আপনার সচেতন আছেন। সব মিলে আমরা আচরণ পরিবেশটা ভালো আছে, আমি অব্যাহত রাখতে চাই। আর আমরা বড় দল হিসেবে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি ভোটারদের কাছে গিয়েছি, তাদের সাথে সন্দেহ করেছি, তাদের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছি, সব ক্ষেত্রে মনে হয়েছে এই অঞ্চলের ৮০% উপরে ভোটাররা বিএনপির পক্ষে রয়েছে, ধানের শীষের পক্ষে রয়েছে। সুতরাং আমরা এই সমর্থন ভোটারদের অব্যাহত থাকে, বিএনপির এই আসনে বিজয়ী হতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করি যে আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য বেশি। আমরা পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা নির্বাচন দায়িত্ব আছেন, নির্বাচন কর্মচারী কর্মকর্তা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপরে সামরিক বেসামরিক যারা সদস্য রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারাও আপনাদের সর্বোচ্চ দায়িত্ব দিয়ে আমাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন, এই ব্যাপারে আপনাদের প্রতি আহ্বান থাকলো। সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যাশা করব দল মত বিশেষে সবার সাথে ভালো ব্যবহার এবং যেটা বলে প্লেইনলি ফিল করার জন্য যা যা করার দরকার আপনারা সেই উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি। আপাতত আপনাদের এই কথা বলে এবং নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত সবাইকে আমিও আমার সংবাদের মাধ্যমে এই অঞ্চলের সমস্ত নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সবাই ধৈর্য ধরে সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে এবং আপনারাও এলাকার মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, একজন সচেতন সংবাদকর্মী হিসেবে আপনারা আপনাদের যার যার স্থান থেকে ভূমিকা করবে। এবং এই ব্যাপারে আমি আমার প্রচারণার ব্যাপারে এখন আর কয়েকদিন বাকি আছে, 4 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, এই ব্যাপারে আমার প্রচারণার ব্যাপারে আপনারা সহায়তা করবেন, সহায়তা প্রত্যাশা করছি এবং আমার সমস্ত নৈতিক এবং ভালো কাজের পাশে আপনারা থাকবেন, এই কথা বলে আমি আমার কথা আপাতত শেষ করছি। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমি অথবা আমার দলের পক্ষ থেকে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। ঠিক মাপ দিয়ে কোনো সময় করা যায় না আসলে, হ্যাঁ। তাছাড়া বড় ধরনের কোনো কিছু হয়েছে বলে আমার জানাও নেই। এবং এত বড় নির্বাচন শুধু আমাদের এলাকার নির্বাচন না, এটা বিশেষ খেয়াল করছেন যে নির্বাচনে আর 5-6টা দিন বাকি আছে, অন্যান্য বার নির্বাচনে হয়েছে আমাদের এই পাবনা নির্বাচনে, ধানের শীষের নির্বাচনে পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ইসলাম বকুল, উনি একটু অসুস্থ ছিল, আসতে দেরি করেছেন, ওনার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করলাম। যে আপনি যেটা বলছেন, একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিবার নির্বাচনের মধ্যে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে অনেক সহিংস ঘটনা ঘটে এবং অনেক জীবনহানি ঘটে। তো এবার নির্বাচনে তো এখনো বড় সহিংস হয়নি, জীবনহানি হয়নি, এখানে হয়নি, কোথাও হয়নি। সার্বিকভাবে শুধু আমি বলবো আমাদের এলাকা ভালো হয়েছে এটা না, সার্বিকভাবে দেশের পরিস্থিতি, বর্তমান সরকারের কৃতিত্ব রয়েছে, আবার আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি তারা রয়েছে। আর আপনি যে বললেন আমার এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঠিকই আছে, তারা বলেছে জাস্ট এই বিষয়টা চাপে রাখার জন্য আর কি, আগেই বলে রাখা আমাকেও মারতে পারে আর কি। হ্যাঁ, ওই যে কিছু মানুষ ভয়ে থানা চিঠি করে আমার নিরাপত্তা অভাব, বিষয়টা এইরকম। তাছাড়া তো আমাদের পক্ষ থেকে আমরা আশা করছি আমাদের দল যেটি বলছে এবং জনগণ যেটি বলছে, আমরা ইনশাআল্লাহ বিজয়ের পথে হাঁটছি। আমাদের পক্ষে কোনো ষড়যন্ত্র করার দরকার নেই, সহিংসতা করার দরকার নেই, কোনো বাঁকা পথে যাওয়ার দরকার নেই। যারা নির্বাচনের এই 1-1.5 বছরের স্বপ্ন দেখেছে ক্ষমতায় যাবে, বেহেশতের টিকিট বিক্রি করেছে, তারা এখন টিকিটটা যে ভুয়া টিকিট ধরা খাওয়ার পরে তারা এবং তাদের সহযোগীরা এইগুলো নিয়ে নতুন নতুন কি করা যায় দেখেছেন। লক্ষ্মীপুরে গত পরশুদিন দেখেছেন যে ভুয়া ব্যালট পেপার ছাপানো হয়েছে, ভুয়া সিল ছাপানো হচ্ছে। ওই দিকে আপনারা খেয়াল রাখেন, ওই দিকে আপনারা দয়া করে আপনাদের চোখ ওই দিকে দৃষ্টি দেন।
আমরাও দেখছি, যেহেতু আপনাদের সাংবাদিকদের চোখ, প্রত্যেকটা চোখ ওইদিকে খেয়াল করা যে এই আসলে যারা কেউ কারচুপি করতে না পারে। আমরা বড় দল, জনপ্রিয় দল, আমরা আমাদের রক্তের মধ্য দিয়ে এই সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় হয়েছে। বিগত সরকার তারা পালিয়ে গেছে, আমরা তো চাবো সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অভিষেক হোক আছেন রাজনীতিতে এবং সংসদে। সুতরাং যারা বলছে ওই আগের থেকে বলে উঠলে একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে, কিংবা তারা যখন পরাজিত হবে তখন বলবে যে আমরা আগেই তো বলেছিলাম যে হয়েছে। তারা এখনো বলুক কোথায় কি হয়েছে, সেটা প্রশাসন দেখুক, আমরাও দেখবো না। একই তাই এই কথাগুলো ভুয়া কথাবার্তা, কথাবার্তা। সুতরাং সেই বিষয়ে আপনারা আমাদের চেয়ে ভালো বুঝবেন। আমি মনে হয় না এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। আচ্ছা, 4-5 দিন আগে জামায়াত ইসলামের প্রার্থী আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময় কালে আমরা প্রশ্ন করেছিলাম যে নির্বাচন পরিচালনায় কোথাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা। উনি আমাদের যেটা জানিয়েছিলেন তেমন কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, তাদের কর্মীদের কিছু ভয় ভীতি দেখানোর মতো এরকম। তো এই প্রেক্ষিতে উনি যেটা বললেন যে আমি এটা নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েছি এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি নির্বাচন পরিচালনা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন এরকম কিছু হচ্ছেন কি না? আমি এরকম বাধার সম্মুখীন হচ্ছি না। যারা বলেছেন তারা কার দ্বারা হচ্ছেন সেটা তাদের ব্যাপার। আমাদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না, আমাদের পক্ষ থেকে বাধা হচ্ছে না, আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পাবনার 3 আসন 3টে উপজেলা মিলে, তো আপনাদের আমরা যেটা দেখেছি যে আপনি বিভিন্ন জনসভায় বা বিভিন্ন স্থানীয় এলাকায় বিভিন্ন যে আপনাদের যে বাক যুদ্ধ চলছে, নেতাদের যে বাক যুদ্ধটা চলে, আপনি আপনার পক্ষে বলছেন, আরেকজন আরেক পক্ষে বলছেন, পাশাপাশি যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা আহামরি কিছু না বা বড় কিছু না, কিন্তু তারপরেও এই বাক যুদ্ধ এবং মাঠের যুদ্ধ এই করতে করতে আগামী আরো কয়েকদিন বাকি আছে নির্বাচন। সেই ক্ষেত্রে আপনার এই 3 আসনে 3 উপজেলার মানুষ, সাধারণ মানুষ মানে একটু ভীত যে ভোটের দিন কি হয়, ভোটের দিন কি হয়, এ ব্যাপারে আপনি সাধারণ মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন আপনার দল এবং আপনার দল? বাক যুদ্ধকে ভয় পেলে চলবে না। বাক যুদ্ধই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। ডিবেট থাকবে, তাছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকবে না, তো কিছুই হবে না। আমি আমার মতো করে বলে যাবো, তারা কেমন হবে? বাক যুদ্ধের মধ্য দিয়ে সহনশীল পরিবেশে নির্বাচনকে এগিয়ে নিতে হবে। এটাই তো একেবারে উন্নত বিশ্ব বলেন, ইউএসএ তে তাই হয়। এমনকি পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে পুরনো ডেমোক্রেসি ওয়েস্ট মিনিস্ট্রি ডেমোক্রেসি, যেটা ব্রিটেনে চালু আছে, সেখানেও বাকযুদ্ধ হয়। বাকযুদ্ধের মধ্য দিয়ে তারা এগিয়ে যায়। একেবারে বাকযুদ্ধ না হলে তো কোনো ইলেকশনের মজাই থাকলো না। একেবারে কিছুই বললাম না, তারাও কিছু বললো না, তাহলে কেমন করে হবে? তবে বাকযুদ্ধের ভিত্তিতে সত্য হতে হবে। আমাকে বাকযুদ্ধ করতে যে আমাকে ছোট করে একটা কথা বলবো, মিথ্যা কথা বলবো, হবে না। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে, আমার দলের বিরুদ্ধে যদি কিছু থাকে, সেটা সত্য কথা বলাই ভালো, তাই না? সত্য কথাই ভালো। তো সেই জন্য এই বিষয়গুলা আমি খারাপ কিছু দেখি না, বাকযুদ্ধকে খারাপ ভাবে দেখি। সেটা যদি শালীন ভাষায় হয়, সেটা যদি সুন্দর ভাষায় হয়, সেটা হবে সমস্যা নেই, ভালো, সেটা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু সাধারণ মানুষ ভীত এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? সাধারণ মানুষ কেন ভীত হবে বুঝলাম না তো। এর আগে যখন এগুলোতে লাশ পড়ে যেত, তাও লাশ ফেলে রেখে ভোট দিতে যেত, এবার তো সেই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ঘটনাই ঘটেনি, তা ভীত হবে কেন? ভীত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এমনকি কোনো ভোটার আমাকে বলেনি যে আমরা ভয়ের কারণে ভোট দিতে যাব না। কেউ কারো ব্যক্তিগত কাজে অথবা কোনো প্রার্থীকে পছন্দ হচ্ছে না, সেই কারণে ভোট থেকে বিরত থাকতে পারে, কিন্তু ভয়ের কারণে ভোট দিতে যাবে না, একটি কমপ্লেন আমরাও পাইনি, আমার মনে হয় না প্রশাসনও পেয়েছে, মনে হয় না। জয়ের ব্যাপারে আপনি কতটি আশাবাদী? জয়ের ব্যাপারে তো আমি 99% আশাবাদী। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বেশ কিছুদিন আপনাকে আগেও দেখেছি
আপনার চেহারায় বেশ একটা ক্লান্ত এবং চিন্তাযুক্ত একটা ছাপ ছিল, কিন্তু সম্প্রতি আপনাকে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে। তো না, উৎফুল্ল তো অন্য কথা, এমনি টায়ার্ড তো স্বাভাবিকভাবে। অন্য যে অন্য জন্য জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে একটু ক্লান্ত বেশি, ব্যস্ত বেশি, খুব কম ঘুম হচ্ছে, ঠিক আছে, কিন্তু উৎফুল্ল জয়ের বিষয়টা থাকতে পারে মধ্যে, আল্লাহ কথা যাবে, জয়ের বিষয়টা থাকতে পারে যে যে প্রার্থী শুধু জয় থাকে তার তো উৎফুল্ল থাকবেই, তাই না? এটাই স্বাভাবিক। প্লিজ আজকালের মধ্যে করবে, সবগুলো দলই করবে, আমাদের দল সহ। হচ্ছে যে আপনি সবাই এখানে একটা আপনার যারা প্রতিপক্ষ তারা সবসময় একটা রটাচ্ছে যে আপনি এখানকার স্থানীয় না, একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আপনি দলের যে পজিশনে আছেন, মন্ত্রী বা একটা কিছু হবে, এটা আমরা আশা করি। তো সেক্ষেত্রে আপনি যদি দলের একটা ভালো পজিশনে যান, সরকার যদি আপনার দল গঠন করে, তো তাহলে আপনি চাটমোহরবাসীকে, আপনি যে চাটমোহরবাসীর জন্য নিবেদিত, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এই ব্যাপারটা যদি কিভাবে কিছু করা বা চাটমোহরের জন্য যে প্রথমে কথা বললেন এখানকার স্থানীয়, এটা কি বাংলাদেশ সংবিধান তো বলে যে যেখানে ভোটার সেখানেই হতে হবে? সে তো বলে না। বাংলাদেশের সবসময় কেন্দ্রীয় নেতারা তার সিটের বাইরে অন্য সিটও নির্বাচন করে, একবার না বারবার, সব দলই প্রমাণ হয়েছে। এটি একটি বিষয়, এটা প্রশ্নটাও অবাধ্য। তারপর তো আমি এখানকার ভোটার, আমার পরিবারের সকল সদস্যরা, আমার স্ত্রী, সন্তান এবং আমার ভাই বোন সবাই এখানকার ভোটার, এটা তো বিষয় না। আর যেটা বললেন পরবর্তী সময়, এটা তো আমার পবিত্র দায়িত্ব। যারা আমাকে নির্বাচিত করবে তাদের কাজ না করলে তো আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা বললাম। এটি আমার জীবনের কোনো বিষয়ে এই ধরনের কোনো রেকর্ড নেই, আমি কথা দিয়ে কথা রাখিনি। আমার রাজনৈতিক জীবনের একটা এক্সাম্পল নেই দেয়ালে রাজনীতি। সুতরাং এক্ষেত্রেও আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচন করতে গিয়ে, নির্বাচনের আগেও সবগুলো প্রতিশ্রুতি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, সবগুলো পূরণ করা হবে পর্যায়ক্রমে। আমি রকিবুর রহমান টুকুন, আমার দেশ এবং ডেইলি অবজারভারে কাজ করি চাটমোহর থেকে। আমার জিজ্ঞাসা, যেহেতু বাংলাদেশ এখন বর্তমানে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করছে বলে আমরা মনে করি, কিন্তু অতি সম্প্রতি আমরা যেটা দেখছি যে পাবনা ৩ এলাকার কোন প্রার্থীর সমর্থক সাংবাদিকদের আক্রান্ত করার জন্য তাদেরকে দালাল আখ্যায়িত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলা হচ্ছে। কারণ আমরা যখন দেখেছি সাংবাদিকরা যখনই প্রকৃত বিষয়টা উপস্থাপন করে, তখন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে যায়। যার পক্ষে যায় তার জন্য ভালো, যার বিপক্ষে যায় তার জন্য হয়তো ওই সাংবাদিক অথবা ওই সংবাদকর্মী দালাল। তো এটা আসলে কি যারা বলছে তাদের কি ভাষার দুর্ভিক্ষ নাকি শব্দ ব্যবহারের অযোগ্যতা, এটি যদি আপনি বলেন। দ্বিতীয়ত, যে যদি আগামী দিনে আপনি নির্বাচিত হন, তাহলে এই যে চাটমোহর ভাঙড়ের ফরিদপুরে যে প্রায় ৬০-৭০ জন সাংবাদিক কাজ করেন, তো ইনাদের নিরাপত্তা, ইনাদের প্রেস ক্লাব কেন্দ্রিক উন্নয়ন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন অথবা কিভাবে করবেন? অথবা আমরা যে স্বাধীন সাংবাদিকতার কথা বলছি, এটা আমাদের অব্যাহত থাকবে কিনা? ৩, আগামী দিনে যদি আপনি নির্বাচিত হন, তাহলে যেহেতু এটা চলনবিল অধ্যুষিত একটি এলাকা, এখানে আমাদের নেই ধরেন কলকারখানা, নাই আমাদের শস্য উৎপাদনের সংরক্ষণ কেন্দ্র, নাই মাছের অভয় আশ্রম অথবা কোল্ড স্টোরেজ, অথবা নাই কৃষি গবেষণা কেন্দ্র, নাই কলকারখানা, নাই ধরেন ডুবো সড়ক। হিউজ পরিমাণ সংকটের মধ্য দিয়েই আসলে এই অধ্যুষিত এলাকা। এবং আমরা যেটা জানি যে এই অঞ্চলের উন্নয়নের জন্য আপনাকে এই এলাকার প্রার্থী হিসেবে আপনাকে পাঠানো হয়েছে। তো আপনি আসলে এই চলনবিলের কোন কাজটি দিয়ে আপনি শুরু করতে চান নির্বাচিত হওয়ার পরে? যদি একটু এই 3টা বিষয় একটু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বললেন, আপনারা
যে লেখালেখি করেন বা মন্তব্য করেন সেটা কারো পক্ষে যায় বিপক্ষে যায়। তা এই গত 7 মাসে আমার আপনার না কোন কোন মিডিয়ার কিছু কথাবার্তা তাদের লেখালেখি আমার বিপক্ষে গিয়েছে এবং সেখানে কিন্তু অসত্যের আশ্রয় নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমি সত্য সংবাদ পরিবেশন করা উচিত। আমার আমার বিপক্ষে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে মিডিয়ার মাধ্যমে, সেখানেও কিন্তু আমি কোনো কটু কথা বা কোনো প্রতিবাদ করিনি, লিখিত অথবা মৌখিক করিনি। এটা আমার তো ব্যক্তিগত পার্সোনাল স্টাইল, আমার এটা করিনি। আর যারা করেছে আপনার তাদের প্রশ্ন করলে তারা উত্তরটি ভালো দিতে পারবেন। আর পরবর্তী সেটা বললেন যে আপনাদের 60-70 জন মতো প্রেস ক্লাব সহ সাংবাদিক রয়েছে, আপনাদের সমস্যা রয়েছে, তা আমাকে একটু অপেক্ষা করেন নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরে আবার একটি সংবাদ সম্মেলন সেটা না করে আপনাদের সমস্যা এবং সমাধান শীর্ষক একটা আলোচনা, সংবাদ সম্মেলন তো অন্য বিষয়, আপনাদের সমস্যা এবং সেটার সমাধান বিষয়ে একটি পরামর্শ বৈঠক করে আমরা সেটা করার চেষ্টা করবো। এটা আপনাদের বিষয়। আর পরবর্তী যেটা বললেন যে আমাকে এখানে দল পাঠিয়েছে জনগণের উদ্দেশ্য এই কৃষি প্রধান এলাকাকে উন্নয়ন করা, এটা আমার কথাই বলা হয়েছে। আমাকে একবার স্পেশালি যে আমার কানে কানে বলে দিয়েছে আমাকে পাঠানোর পরে আমি যখন বুঝতে পেরেছি যে হয়তো দল আমাকে এই এলাকা কৃষি নির্ভর এলাকা এবং মানুষের জীবন জীবিকা একমাত্র কৃষি নির্ভর করতে গেলে সামান্য কিছু রেভিনিউ ফান্ড যেটা স্কুল কলেজ রয়েছে অপ্রতুল ছাড়া কিছুই নেই। তো এই এলাকার উন্নয়নের জন্য আমি ইতিমধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা করেছি। আমাদের জাতীয় ভাবে তো কিছু চিন্তা আছেই, সেটা সব এলাকার জন্য। এছাড়া এখানে চলনবিল রয়েছে, চলনবিলকে মাল্টিপল কিভাবে ইউজ করা যায়, চলনবিল উন্নয়ন প্রকল্প একটি বড় প্রকল্প দেওয়া যায় কিনা, এগুলো আমি। আর রাস্তাঘাটের বিষয় তো আমি যেদিনকে নির্বাচিত হবো, আমার সৃষ্টিকর্তা আমাকে কবুল করে, পরের দিন থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট একদম করুন, এত করুণ অবস্থা হয় না। আমি তো হান্ডিয়াল নির্বাচন আমরা মরাল কিভাবে উন্নয়ন করা যায় এটা বিষয়ে আমি খুব বেশি গভীরে যাইনি এখন। অন্যান্য বিষয়গুলো চলন নিয়ে আমি চিন্তা করছি কিভাবে মাল্টিপ্লাইজ করা যায়, এটা আমি আমার দুর্বলতা বলতে পারি। বরাল নিয়ে আমি খুব গভীরে যাইনি। অবশ্যই আপনাদের পরামর্শ নিয়ে বরাল নিয়ে কি করা যায় এটা আমি বাস্তব পদক্ষেপ ইনশাআল্লাহ।